আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। লার্নিশনে আমি আছি মশিউর নিশান। আজকে আলোচনা করব আপনাদের ইংরেজি টেক্সট বুক থেকে লেসন ইউনিট 11 এর লেসন 3, ঠিক আছে? এখানে হচ্ছে আরো একটা কবিতা দেওয়া রয়েছে। কবিতার নাম হচ্ছে 'দ্য স্যান্ডস অফ ডি'। ঠিক আছে? এই যে কবিতা আপনারা দেখতে পেয়েছেন, লিখেছেন চার্লস কিংসলে। অনেকে এটা কিংসলি বলে। কোনো সমস্যা নাই, কিংসলেই এটা বললেই বেটার শোনাবে। তো এই কবিতাটা আমরা এখন পড়বো। এখানে একটা ছবি দেওয়া রয়েছে, জাস্ট দেখে নেন। শুরুতে কবিতাটা শুরু করার আগে আমি একটু বলে নিই এই কবিতাটার আসলে মূল ভাবটা কেমন আর কি। এই কবিতাটা মূলত এখানে যদি আমরা থিম বলি কবিতার, তাহলে এখানে বোঝানো হয়েছে যে প্রকৃতির যে নিষ্ঠুরতা, ধ্বংসাত্মক যে একটা রূপ রয়েছে সেটাকে, এবং সেই ধ্বংসাত্মক রূপের কাছে মানুষ যে কতটা অসহায়, দুর্বল, সেটাকে তুলে ধরা হয়েছে। আর পাশাপাশি মানে স্মৃতির রোমন্থন করার যে ব্যাপারটা, সেটাও এই কবিতার মধ্যে কবি ফুটিয়ে তুলেছেন। আরো একটা প্রশ্ন এখানে থাকে যে ডি এটা কি? ডি হচ্ছে একটা নদী। দ্য সেন্স অফ ডি, এই টোটাল এই অংশটা দিয়ে বোঝাচ্ছে ডি এই নদীটা, এই নদীর একটা যে যেটাকে আমরা মোহনা বলে থাকি আর কি, যেখানে সাগরের সাথে এটা মানে মিক্স হবে বা যুক্ত হবে, এরকম একটা জায়গাটাতে এই ঘটনাটা ঘটেছে। মানে এই পুরো কবিতাতে যেই ঘটনাটা বলা হবে সেটা এরকম একটা জায়গায় ঘটেছে, যেখানে নদী যেয়ে সাগরের সাথে মেশে। বুঝতে পেরেছেন? তো একটা ভয়ানক মানে জায়গা, এই জায়গাটাকে ভয়ানক একটা জায়গা বলা হয়। সো এই ভয়ানক জায়গাতে একটা ট্র্যাজেডি টাইপের একটা ঘটনা ঘটে গেছে, একটা দুঃখজনক ঘটনা, সেটা নিয়েই কিন্তু কবিতাটা লেখা হয়েছে। সো আমরা নিচে চলে আসি কবিতায়। এখানে প্রথম লাইনটা যদি দেখি, "ও মেরি, গো অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, and call the cattle home and call the cattle home across the sands of D." তাহলে এখানে মেরি এই নামের একজন মেয়েকে বলা হচ্ছে যে মেরি তুমি যাও, যে দ্রুতই যে আমাদের গবাদি পশুগুলো আছে সেগুলোকে বাড়িতে নিয়ে আসো। হ্যাঁ, এবং বারবার বলা হয়েছে, দেখেন এই যে দুই লাইন একই উচ্চারণ করা হয়েছে, অ্যান্ড কল দ্য ক্যাটল হোম, মানে এটাতে একটু জোর দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তুমি যাও, দ্রুত নিয়ে আসো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ আর্জেন্ট একটা কাজ, তুমি যাও যে নিয়ে আসো। কোত্থেকে নিয়ে আসবে? অ্যাক্রস দ্য সেন্স অফ ডি। ওই যে আমি বললাম যে এই ডি নদীর যে মোহনাটা রয়েছে, যেখানে ডি নদী সাগরের সাথে মেশে, সেই এলাকাটা থেকে বা সেই এলাকাটা দিয়ে তুমি এই গরুগুলোকে বা গবাদি পশুগুলোকে বাড়িতে নিয়ে আসো। সো এইখানে দেখেন এই লাইনটাতে এবার, দ্য ওয়েস্টার্ন উইন্ড ওয়াজ ওয়াইল্ড অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম অ্যান্ড অল অ্যালোন ওয়েন্ট শি। এই জায়গাতে বলেছে যে পশ্চিমা যে বাতাসটা, উইন্ড মানে হলো বাতাস, সেটা ছিল ওয়াইল্ড, বলতে কি বলবো আমরা, একটু উন্মত্ত, একটু ধ্বংসাত্মক বলবো না, একটু আহ, বেশি বাতাসের বেগ রয়েছে এরকম কিছু একটা, হ্যাঁ, একটু ঝোড়ো বাতাস, ঝোড়ো হাওয়া এরকম। অ্যান্ড ড্যাঙ্ক উইথ ফোম, এবং ফোম বলতে কি, যে ফেনাগুলো হয়ে থাকে সমুদ্রের, আহ, আমরা যে ফেনাগুলো দেখে থাকি পানি এসে ঝাপটা মারে যখন এই যে সমুদ্রের তীরে, সেই ফেনার কথা বলা হচ্ছে। এবং সেই ফেনাগুলো কেমন? ড্যাঙ্ক বলতে একটু ভেজা ভেজা বা আর্দ্র, এটা বলা যেতে পারে। হ্যাঁ, অ্যান্ড অল অ্যালোন ওয়েন শি, এবং এই জায়গাটাতে এই মেরি সে একা গিয়েছিল। ঠিক আছে, সেখানে গিয়েছিল একা। আচ্ছা, এরপরে দেখি কি হয়। দ্য ওয়েস্টার্ন টাইড ক্রেপ্ট আপ অ্যালং দ্য স্যান্ড। ক্রেপ্ট বলতে আসলে হামাগুড়ি দিয়ে বা ধীরে ধীরে নিঃশব্দে আসার যে ব্যাপারটা, এটা বোঝাচ্ছে। দ্য ওয়েস্টার্ন টাইড মানে যে পশ্চিমা যেই স্রোত, ঠিক আছে, সেই স্রোতটা কি করছে? ধীরে ধীরে হামাগুড়ি দেওয়ার মতো করে শান্তভাবে অ্যালং দ্য স্যান্ড, স্যান্ড বলতে কি, ওই যে সমুদ্র তট, এটার কথা বলছে, সেই সমুদ্র তটে বা ওই বালু চরে আসছিল, আছড়ে পড়ছিল। অ্যান্ড ওভার দ্য স্যান্ড, এবং ওই বালুর যেই আস্তরণটা পড়েছিল, যে স্তরটা পড়েছিল, সেটার উপর দিয়ে, এবং অ্যান্ড রাউন্ড দ্য স্যান্ড, এবং সেই বালুর আশেপাশে যা কিছু ছিল চারপাশ ঘিরে, অ্যাজ ফার অ্যাজ আই কুড সি, এবং ওই ওই এলাকাটাতে, ওই টোটাল জায়গাটার কথা বলা হচ্ছে, নির্দিষ্ট ওই জায়গাটাতে, যেখানে ওই নদী, সরি, যে সাগরের ঢেউটা এসে লাগছিল, সেই জায়গাটার পুরোটা একদম প্লাবিত করে ফেললো ওই ঢেউটা এসে, ওই স্রোতটা এসে। ঠিক আছে, দ্য রোলিং মেস কেম ডাউন অ্যান্ড হিট দ্য ল্যান্ড। এখানে কি বলেছে? মানে ঘন একটা কি বলবো, কুয়াশার মতো কিছু কি করলো? চলে আসলো, এবং হিট দ্য ল্যান্ড মানে ঢেকে দেওয়ার কথাটা বলছে। এখানকার যতটুকু অংশ জেগে উঠেছিল, যে বালুচরটা জেগে উঠেছিল, যে জোয়ার ভাটার যে একটা ব্যাপার থাকে না, ঠিক সেরকম। তো যখন এই জোয়ার আসে তখন কিন্তু সবগুলো প্লাবিত হয়ে যায়, আবার ভাটা পড়ে গেলে কিন্তু সবগুলো কি হয়, আবার উন্মুক্ত হয়ে যায়, সেগুলো আবার বেরিয়ে আসে, সেই বালুর চরটা দ্বীপের মতো হয়ে বেরিয়ে আসে। তো এইরকম একটা সিচুয়েশনের কথা এখানে বলা হয়েছে। তো আস্তে আস্তে কি হলো, সব এই যে জমিটুকু বের হয়েছিল বা যে বালুর চরটা বের হয়েছিল, সেটাকে কি করলো? ঢেকে দিল, মানে সেটাকে প্লাবিত করে ফেললো। অ্যান্ড নেভার হোম কেম শি, এবং
এরই সাথে সাথে ওই যে মেরি মেয়েটা যে ওখানে গিয়েছিল, ওই সময়ে ওই জায়গাতে মেরি উপস্থিত ছিল। তো মেরিকেও আসলে ওখানে প্লাবিত করেছিল, মানে মেরিকেও ভাসিয়ে নিয়ে চলে গিয়েছিল, এবং এভাবেই কিন্তু মেরির মৃত্যুটা হয় ওখানে। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো ওই পানির স্রোতের সাথে সেও ভেসে যায় এবং সেও সেখানে মৃত্যুবরণ করে। ও ইজ ইট উইড অর ফিশ অর ফ্লোটিং হেয়ার, এইখান থেকে দেখেন আলাদা একটা কথা, এই যে কোটেশন দেওয়া আছে না, এটা হলো আলাদা কিছু বোটম্যান, অথবা আমরা এখানে যারা জেলে তাদেরকেও বলতে পারি, তারা এই কথাগুলো বলছে। কি বলছে দেখেন, ও মানে তারা জাল ফেলেছিল, জাল ফেলার পর সেই জালের ভিতরে কিছু একটা বেঁধেছে, এবং সেটা যখন টেনে নিয়ে আসছে তারপরে তারা কিছু একটা দেখতে পাচ্ছিল, ওইটা দেখেই তারা বলছিল ইজ ইট উইড। এখানে উইড বলতে আসলে আগাছা বোঝানো হয়েছে, ঠিক আছে, আগাছা ধরনের কোনো কিছু কিনা, অর ফিশ কোনো মাছ কিনা, অর ফ্লোটিং হেয়ার নাকি কোনো ভাসমান চুল, আর ট্রিজ অফ গোল্ডেন হেয়ার মানে এতটাই সুন্দর চুল ছিল, সোনালী রঙের চুল ছিল, যেটাকে তারা একটু মানে অতিরঞ্জিত করে বলছে, মনে হচ্ছে যেন সোনালী চুলের গাছ, এরকম একটা বোঝানোর চেষ্টা করছে। এক কথায় এক গাদা বা এক গুচ্ছ সোনালী চুল এটা বোঝাচ্ছে অনেক পরিমাণের। ড্রাউন্ড মেইডেন্স হেয়ার, এবং এই যে ড্রাউন্ড বলতে আমরা এখানে কি বুঝবো দেখেন, যে যখন আমরা যে কোনো একটা জায়গায় ডুবে যায় কোনো কিছু, হ্যাঁ, ডুবন্ত একটা অবস্থা, সেটা বোঝাচ্ছে যে ডুবন্ত কোনো মেইডেন্স বলতে এখানে মেইডেন বলতে কুমারী বোঝায়, হ্যাঁ। তো ডুবন্ত কোনো কুমারী মেয়ের চুল কিনা এটা, এইটা ওরা গেস করছে অ্যাবাভ দ্য নেটস অ্যাট সি। এবং ওই যে দেখা এগুলো কোথায়, ওই যে জাল, যে জালটা তারা ফেলেছে তার ভেতরে বা তার ওপরে। ক্লিয়ার? এই কোয়েশ্চেনটা তারা নিজেরাই নিজেদেরকে বলতেছে যে আমি এটা কি দেখছি, এখানে কি কোনো আগাছা, কোনো মাছ, নাকি কোনো ভাসমান চুল, নাকি একগুচ্ছ চুল, নাকি কোনো ডুবন্ত কুমারী মেয়ের চুল এইটা এই আমাদের জালের উপরে পড়ে আছে, এরকম একটা কোয়েশ্চেন তারা নিজেরাই নিজেদেরকে করছে আর কি। ওয়াজ নেভার স্যামন ইয়েট দ্যাট শোন সো ফেয়ার অ্যামাং দ্য স্টেকস অফ ডি। এবং তারপরেই তাদের হয়ে আরেকজন হয়তো বলছে যে এমন তো ওইদিকে স্যামন মাছ, একটা মাছের কথা বলা হচ্ছে, তারা এইটা নিজেদেরকে আবার মানে ওই যে কি বলে সান্ত্বনা দেওয়ার মতো করে নিজেরাই উত্তর খুঁজে বের করতেছে। ওই প্রশ্নটা করলো যে এটা কি এরকম কোনো কিছু, তারপরে নিজেরাই বলছে ওরকম যদি কোনো কিছু নাও হয় তবে তো এটা স্যামন মাছও না, কারণ স্যামন মাছ কখনোই এতটা সুন্দর না, এতটা উজ্জ্বলতা ছড়ায় না সেখানে, ঠিক আছে। আমরা যখন সেটাকে ধরি কখনোই এই ডি নদীতে যে মাছগুলো পাচ্ছি বা এই সাগরের মোহনায় যে মাছগুলো পাচ্ছি, সেখানে যে স্যামন মাছটা আছে সেটা কিন্তু এতটা উজ্জ্বল নয়, এতটা সৌন্দর্য মণ্ডিত নয়। এইটা তারা বোঝানোর চেষ্টা করছে, মানে নিজেরাই কোয়েশ্চেন করে নিজেরা আবার উত্তর দিচ্ছে। তারপরে দেখেন দে রোড হার ইন অ্যাক্রস দ্য রোলিং ফোম, দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, মানে তারা তাকে টেনে আস্তে আস্তে জালটাকে টেনে নিয়ে আসছিল উপরের দিকে, অ্যাক্রস দ্য রোলিং ফোম, ওই যে যেই ফেনাগুলো আছে সেই ফেনাগুলোর উপর দিয়ে তারা আসলে টেনে টেনে নিয়ে আসছিল। এবং দেন এখানে কবি আরেকটু বুঝাচ্ছে, যেহেতু ওই ফেনা বা ওই সমুদ্রের স্রোতের কারণেই মেয়েটা ভেসে গিয়ে মারা গিয়েছে, তো সেই জন্য আসলে ওই সমুদ্রের স্রোত বা ফেনাটাকে এখানে কবি একটু মেনশন করে বলছে কিছু কথা। দ্য ক্রুয়েল ক্রলিং ফোম, যেটা নিষ্ঠুর হামাগুড়ি দিয়ে চলা ফেনা। ক্রলিং মানে কি, হামাগুড়ি দিয়ে হাতের উপর ভর দিয়ে বা বুকের উপর ভর দিয়ে চলে, এরকম বোঝাচ্ছে। ওই ফেনাগুলো যেন মনে হয় যে হামাগুড়ি দিয়ে চলে, এরকম বুঝিয়ে এটা বলছে যে যেটা নিষ্ঠুর। দ্য ক্রুয়েল হাংরি ফোম, এবং যেটা খুবই নিষ্ঠুর ক্ষুধার্ত ফেনা। এবং টু হার গ্রেভ বিসাইড দ্য সি, তারপর কি হয়েছে, ওই জেলেরা ওই মেয়েটাকে মানে ওই মেরি তাকে যখন জেলে জালের মধ্যে পেলো, তাকে নিয়ে এসে ওই ওই সমুদ্রের তটেই কোনো একটা জায়গায় তাকে কবর দিয়ে দিল, ঠিক আছে। তারপরে দেখেন কি বলেছে শেষের লাইন দুটোতে, বাট স্টিল দ্য বোটম্যান হেয়ার হা কল দ্য ক্যাটল হোম অ্যাক্রস দ্য সেন্স অফ ডি। কিন্তু এরপরও সেই মাঝিরা অথবা সেই জেলেরা বা সেই নৌকার চালকেরা তারা শুনতে পায় সে একটা ডাক, যে বাড়িতে এই যে গবাদি পশু নিয়ে আসতে হবে বা নিয়ে যেতে হবে, এরকম একটা ডাক তাদের কানে ভেসে আসে। মানে এখানে কবি আসলে বুঝাইতে চাইছেন যে মেয়েটা এই গবাদি পশুকে নিয়ে যেতে এসে কিন্তু মারা পড়েছে। তো ওই কথাটাই যেন প্রতিধ্বনিত হচ্ছে বারবার, ওই কথাটা যেন সবাই শুনতে পাচ্ছে, এই মেয়েটার এই লাশটা দেখে বা মেয়েটাকে কবর দেওয়ার পরেও যেন ওই কথাটাই সেখানে ঘুরে বেড়াচ্ছে। মানে একটা অত্যাধিক মর্মান্তিক কষ্টে জর্জরিত একটা কাহিনী কিন্তু এখানে কবি বর্ণনা করেছেন। আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি। সো এইটা নিয়ে যদি কোনো অসুবিধা থাকে, কোথাও যদি বুঝতে না পারেন, অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সেটার উত্তর দেওয়ার। সো সবাই ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফিজ।